নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তোমাদের নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত। অনেকেই অনেক রকম প্রশ্ন করছো। আজকে একটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা, একটু অন্যরকম আলোচনা, তো সেটা নিয়ে তোমাদের সাথে আলোচনায় বসেছি। আশা করছি তোমাদের এই ভিডিওটা অনেকটাই সাহায্য করবে তোমাদেরকে। আজকে কি কি বিষয় নিয়ে আলোচনা করতে আমরা চলেছি, চলো একবার দেখে নিই। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, আমরা দেখতে পাই আমরা গর্ভবতী যখন হই বা আমরা যখন মা হতে চলি, তখন আমাদের অনেক সময় হয় কি পিঠের উপরের দিকটা ব্যথা করতে আরম্ভ করে। এতটাই ব্যথা হয় যেটা আমাদের অনেক সময় অনেক সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। তো সেইগুলো আজকে সেই সমস্ত ব্যথা কি, ব্যথার কারণ বা ব্যথার উপশম, কখন আমাদের চিকিৎসকের কাছে যাওয়া দরকার, আর ব্যথার প্রতিকার কী, আজকের এই 4-5টা জিনিসটাই আমি তোমাদের সাথে আলোচনা করব। আশা করছি তোমাদের অনেক 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 হেল্প হবে ভিডিওটা দেখে। তো চলো প্রথম কারণটা আমরা জেনে নিই যে আসলে এই পিঠের উপরের ব্যথাটা কি বা কি কি কারণে আমাদের এই ব্যথাটা হতে পারে। এই সময় বেশিরভাগ মায়েরাই বেশিরভাগ সময় আমরা পিঠের উপরের দিকটা অনেকটা বেশি ব্যথা অনুভব করে থাকি, অসুস্থতার কারণ হয়ে দাঁড়াতে পারে। তার জন্য প্রথম কারণ হচ্ছে আমাদের অতিরিক্ত ওজন বেড়ে যাওয়া। আমরা সকলেই জানি যে আমরা যখন মা হই তখন আমাদের ওজন কিন্তু গেন করে, সেটা আমাদের শারীরিক দিক থেকেও গেন করে, প্লাস বেবি বড় হচ্ছে সেটার জন্যও কিন্তু ওয়েটটা অনেকটা বেড়ে যায়। এই ওয়েট বেড়ে যাওয়ার কারণে আমাদের পেট যেহেতু বাড়ছে, তো পেটের চাপটা পুরো গিয়ে আমাদের মেরুদণ্ডে গিয়ে পড়ে। মেরুদণ্ডটা যেহেতু সোজা, তো তার সেই কারণে মেরুদণ্ডের চাপটা আমাদের পিঠের ব্যথার সাথে কিন্তু অনেক সময় অনুভব হয়। তো প্রথম কারণ হচ্ছে আমাদের ওজন যেহেতু বেড়ে যায়, সেই কারণে আমাদের পিঠের ব্যথা হতে পারে। দ্বিতীয় কারণটা হচ্ছে যেটা হয় আমাদের পুরো প্রেগনেন্সি জার্নি জুড়ে আমাদের যে জরায়ু আছে সেটা কিন্তু তার অবস্থান পরিবর্তন করে, মানে সেটা বড় হতে থাকে। সে বড় হওয়ার কারণে সে প্রসারিত যেহেতু হয়, তাই জন্যে আমাদের মধ্যে মানে আমাদের ওয়েটটাও বাড়ে, প্লাস আমাদের জিনিসটাও মানে বড় হয়। তো সেই কারণে আমাদের অনেক সময় এই কাঁধে আমরা অনেক সময় ব্যথা অনুভব করে থাকি। তো কাঁধটাকে যেহেতু এভাবে সোজা করতে চাই বা কাঁধের যন্ত্রণাটাকে বেশি করে এরমভাবে সোজাভাবে থাকতে চাই, তো এই যন্ত্রণাটা মেরুদণ্ডে গিয়ে পড়ে। মেরুদণ্ডে পড়ার কারণে আমাদের পিঠের যন্ত্রণাটা কিন্তু বাড়তে পারে। তো এটাও হচ্ছে একটা পিঠে ব্যথার উপরের যে পিঠের দিকে ব্যথা হওয়ার একটা মূল কারণ। তৃতীয় কারণ হচ্ছে ভুল ভঙ্গিমা। আমাদের যেহেতু ওজন অনেকটা বেড়ে যায়, তো সেই কারণে আমরা কি করি, অনেক সময় বেশিক্ষণ মানে অনেক জায়গায় হয় কি আমরা বেশিক্ষণ অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার চেষ্টা করি। বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে কিন্তু আমাদের যেহেতু পায়ের থেকেও আমাদের পিঠে, যেহেতু পেটটা সামনে, পিঠের সাথে পেটের অনেকটা কানেকশান আছে, তাহলে আমরা অনেকক্ষণ যেহেতু দাঁড়িয়ে থাকি, যদি দাঁড়িয়ে থাকি দেখা যায় অনেক সময় আমরা অনেক রকম কাজ করি, যে এই কাজটা করে নিয়ে তারপর একটু বিশ্রাম নিই, ওই কাজটা করে নিই তারপর একটু বিশ্রাম নেবো। আমরা এটা অনেকেই সময় ভেবে থাকি যে কাজটা মিটিয়ে নিই তারপর একটু বিশ্রাম নেবো, ঠিক আছে একেবারে গিয়ে শুয়ে পড়বো। এটা যদি তুমি কন্টিনিউ করো তাহলে দেখবে কিন্তু পিঠের ব্যথাটা বাড়ছে। চতুর্থ কারণ হচ্ছে হরমোনাল চেঞ্জেস, মানে হরমোনের পরিবর্তনের কারণে আমাদের কিন্তু শারীরিক যে পেশি বা ভিতরের যে শিরা উপশিরা তারা কিন্তু প্রসব, আমাদের যেহেতু প্রেগনেন্সি মানে ডেলিভারির জন্য মাকে কিন্তু প্রস্তুত করার সাথে সাথে কি হয়, যে পেশিগুলো আছে সেগুলো কিন্তু সংকুচিত হতে পারে। সেই সংকুচিত হওয়ার কারণে অনেক সময় আমাদের পিঠে বা ব্যাক সাইডে ব্যথা হতে পারে। এবার আলোচনার মধ্যে আসি, আমরা এর উপকার কি পেতে পারি, মানে ঘরোয়াভাবে কি কি করলে আমরা এর উপকার পেতে পারি। প্রথম 1 নম্বর হচ্ছে ক্যালসিয়াম জাতীয় খাবার দাবার আমাকে খেতে হবে। ক্যালসিয়াম যে ট্যাবলেট ডাক্তাররা সাপ্লিমেন্ট করে সেগুলো অবশ্যই নিতে হবে ঠিকঠাক টাইমে। যত আমি ক্যালসিয়াম খাবো তত কিন্তু আমার হাড় মজবুত হবে, আর হাড় মজবুত হলে তাহলে আমার ভরণের মানে যে বেবি বড় হচ্ছে বা আমার ওজন হচ্ছে, সেই ওজন ভর ক্ষমতা কিন্তু বাড়বে। তো প্রথমত কি করতে হবে, আমাকে ক্যালসিয়ামটাকে পর্যাপ্ত পরিমাণে আমার শরীরে ইনক্লুডিং করতে হবে। তার জন্য ক্যালসিয়াম খাওয়া দাওয়া প্লাস ক্যালসিয়ামের যে সাপ্লিমেন্ট আমাকে ডক্টর দিচ্ছে সেগুলোকে ঠিকঠাকভাবে নেওয়া। দ্বিতীয় উপকারিতা আমরা কি পেতে পারি, দ্বিতীয় উপকারিতা যেটা আমরা পেতে পারি সেটা হচ্ছে, অনেক সময় আমরা দেখি যে আমরা ধরো দাঁড়িয়ে আছি বা আমরা বসে আছি, আমাদের হাত থেকে কিছু একটা নিচে পড়ে গেল, আমরা কি করি সঙ্গে সঙ্গে নিচু ঝুঁকে আমরা সেই জিনিসটা তুলি। এই
প্রেগনেন্সি যারা আছো বা যারা প্রেগনেন্ট অবস্থায় আছো, সেটা যে যত মাসই হোক, বিশেষ করে 4-5 মাসের পরে যখন পেটটা দেখছো একটু বড় হয়ে গেছে, তখন তখন কি করতে হবে, আমাকে এই জিনিসটা থেকে বিরত থাকতে হবে। মানে ঝুঁকেই হঠাৎ করে আমি জিনিসটা তুলবো না। তাহলে আমি ঝুঁকে যদি জিনিসটা তুলি, তার মানে আমার পুরো ভরটা আমার পেটের উপরেই যাচ্ছে। কারণ আমার পেটটা যেহেতু সামনে, সে তো অলরেডি বহন করে রয়েছে আমার শরীরটাকে। প্লাস আবার আমি যখন ঝুঁকছি তখন আমার পুরো বডিটা আমি নিচে করে দিচ্ছি, তার মানে আরও চাপ আমার পিঠের মধ্যে পড়ছে, তাতে এত বেশি ব্যথা করবে। এবার তোমরা এটা করতে পারো যে ধরো কিছু একটা পড়ে গেছে, তখন তুমি কি করতে পারো, আস্তে করে হাঁটুর ভরসায় বসলে, মানে আগে হাঁটুটাকে গেড়লে তারপরে তুমি আস্তে আস্তে বসলে, যাতে পায়ে চাপটা পড়ে। সে জেলে জিনিসটা তুলে আবার হাঁটুর সাহায্যে কিন্তু উঠলে, অবশ্যই কিছু একটা ব্যাক সাইডে রাখবে বা হাতের সামনে রাখবে, যেটাতে চাপ দিয়ে তুমি উঠতে পারো। এটা যদি মোটামুটি একটু মেনটেন করো, তাহলে এখান থেকে উপকার পেতে পারো। তৃতীয় উপকার যেটা পেতে পারো সেটা হচ্ছে ভালো ঘুম। ভালো ঘুম অবশ্য আমরা মানে আমাদের প্রত্যেক মানুষের জন্য খুবই প্রয়োজন, তবে এই সময় একটু বেশি করে প্রয়োজন। কারণ মা রেস্ট না নিলে বা মায়ের ঘুম ঠিকঠাক না হলে বেবির গ্রোথ একটু অসুবিধা হয়, প্লাস আমাদের যে শারীরিক কন্ডিশনগুলো আছে সেগুলোরও সমস্যা হয়। আমি জানি, কারণ আমি মা হয়েছি। এই সময় এই মুহূর্তে এগুলো পসিবল না। অনেক সময় এটা হয় যে আমরা ঘুমাতে পারি না, বেশিরভাগ টাইমেই আমরা ঘুমাতে পারি না প্রেগনেন্সি পিরিয়ডে, কিন্তু তবুও চেষ্টা করতে হবে যে একটু বেশিক্ষণ টাইমে যাতে আমি ঘুমোতে পারি। যদি সঙ্গে সঙ্গে ঘুমোতে না পারি, মানে ধরো একটা পার্টিকুলার টাইমে ঘুমাতে না পারছি না, যখন ঘুম পাচ্ছে তখনই যেন গিয়ে ঘুমোতে পারি। প্রথম পয়েন্ট। তার মধ্যেই ঘুমের আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে বাঁদিক বেশ পাশ ফিরে শোয়া। বাঁ পাশ ফিরে যদি শোও, তাহলে তোমার যে শারীরিক যে হরমোনাল বা যেগুলো চেঞ্জেসনেস আছে সেগুলো ঠিকঠাকভাবে প্রতিক্রিয়ায় হয়। বাঁ পাশ ফিরে শোয়ার অনেক কিছু উপকারিতা আছে। যেমন আরেকটা হচ্ছে, তুমি যদি বাঁ পাশ ফিরে শোও, তাহলে তোমার বেবির গায়ে যে রক্ত চলাচলটা হয় তোমার শরীর থেকে, সেটা খুব দ্রুত হয়, একদম মানে স্বাভাবিক যেটা হয় আর কি, সেটা হয়। সেকেন্ডলি ও শ্বাস প্রশ্বাসভাবে নিতে পারো, যেটা অন্যদিকে শুলে বা চিত হওয়াটা তো একদমই পসিবল না। চিত হয়ে শুতে 4-5 মাসের পর থেকে একদমই বারণ করে। আর এটা আমিও বলবো যে চিত হয়ে শোবে না, তাতে ওর অসুবিধা হয়, রক্ত চলাচল যেতে অসুবিধা হয়, প্লাস নিঃশ্বাস নিতে ওদের কষ্ট হয়। মানে আমরা নিঃশ্বাস নিই, ওরা নেয়, কিন্তু তাও তো ওর মধ্যে ওরা সেইভাবেই নেয়, তো সেটার জন্য ওদের অসুবিধা হয়। প্লাস ওদের আকারে যেহেতু বড়, তাই জন্য ওদেরকে অ্যাডজাস্ট করতে অসুবিধা হয়। তো বেশিরভাগ টাইমে বাঁ পাশ ফিরে শোবে। যদি পসিবল হয় তাহলে মাঝে মাঝে ডান পিঠ হয়, কিন্তু বাঁ পাশ হয়ে শোয়াটা খুব ইম্পর্টেন্ট। তো এই গেল আজকে উপকারিতা। এবার আমরা কি দেখব, আরেকটা পয়েন্ট আছে, 5 নম্বর সেটা হচ্ছে ব্যায়াম। দেখো, এই মুহূর্তে আমরা অনেকেই দেখেছি বাইরের স্টেটে বা অন্যান্য জায়গায় অনেকেই করে কি, যোগা করে, ব্যায়াম করে। সেটা আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু পসিবল না। আমরা যারা হাউস ওয়াইফ, এমনি নর্মাল ফ্যামিলি থেকে বিলং করি, তাদের ক্ষেত্রে কিন্তু ওই যোগা করা বা কোনো রকমের জিনিসপত্র কিনে সেগুলোকে যোগা করা, সেটা সম্ভব না। ঠিক আছে, কারণ প্রথমত বাড়ি থেকে অ্যালাউ করবে না। অনেকেই আছে, যদি এরকম একমাত্র অবশ্যই আমাকে জানিও, বাড়ি থেকে অ্যালাউ করবে না। আর যদি বাড়ি থেকে অ্যালাউ করে, সেগুলো কেনা, সেগুলো যাওয়া, সেগুলো করা পসিবল হয় না। তো এক্ষেত্রে ব্যায়াম বলতে আমরা কি করতে পারি? ব্যায়াম বলতে আমরা এটা করতে পারি যে সকালবেলা একটা টাইম করে নাও, যেটাতে তুমি একটু হাঁটতে পারবে। হাঁটতে চললে শরীরের দিক থেকে যে তোমার অসুবিধেগুলো আছে সেগুলো অনেকটাই একটু ঠিক থাকে, পেশিগুলো একটু ছাড়তে আরম্ভ করে। কারণ এক জায়গায় যদি তুমি কন্টিনিউ বসে থাকো, তাহলে কিন্তু অসুবিধা সত্যিই হয়। একটু হাঁটাচলা করে দেখবে যে একটা শরীরের মধ্যে একটা এনার্জিও আসবে, প্লাস তোমার শারীরিক যে ব্যথা অনুভব হচ্ছে সেগুলোও যাবে। বেশিক্ষণ না করলেও হবে, মোটামুটি একটা টাইমে। আর একটা হচ্ছে বিকালের দিকেও একটু হাঁটো, মানে সকাল বিকাল একটু দুটো টাইম একটু হাঁটার চেষ্টা করো, দেখবে এটাই আমাদের জন্য অনেক। ঠিক আছে, তো গেল এই উপকারিতা। এবার আসি, এর প্রতিরোধ করব কি করে। এটাকে বন্ধ করতে গেলে আমাকে কি কি করতে হবে। এটার প্রতিরোধ করার জন্য তেমন বেশি কিছু করার দরকার নেই। কিছু নর্মাল বেসিক জিনিসগুলো মাথায় রাখলেই হবে। প্রথমত, যেটা ভারী জিনিস চাগানো যাবে না, এটা প্রথম থেকেই ডক্টররা বারণ করে দেয়। আমিও তোমাদেরকে সেমই কথা বলবো। অনেক সময় ভারী বালতি, ভারী গামলা বা ভারী কিছু, ধরো সংসারের টুকিটাকি কাজ করতে গিয়ে কিছু একটা তুলে নিলাম, এটা শুধু পিঠের ব্যথার জন্য না, এটা পুরো প্রেগনেন্সি জার্নিতেই কিন্তু উচিত নয় করা। কারণ অনেক কিছু হতে পারে, বেবির সমস্যা হতে পারে, তোমার শারীরিক কোনো সমস্যা হতে পারে, প্লাস পিঠের ব্যথা তো রয়েছে। তো ভারী জিনিস থেকে কিছু মানে চাগানো বা তোলা, এটা থেকে বিরত থাকো। এটা হচ্ছে প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে
ঢিলে ঢালা পোশাক পরা। আমরা অনেকেই জানি যে আমরা যা আগে ড্রেস পরেছি সেগুলো যত টাইম যাবে তত তোমার হবে না, সেটা তোমার বডিতে বলো, সেটা তোমার পেটের আকারে বলো, যেখানেই গিয়ে বলো, তোমার এই প্রথম থেকেই একবারে যেহেতু তোমার ওয়েট গেইন করছে, তাহলে তোমার ওই জিনিসগুলো একটু শর্ট হবে বা টাইট হবে। তো চেষ্টা করো ঢিলে ঢালা পোশাক পরতে, বিশেষ করে গরমে তো একদমই ঢিলে ঢালা পোশাক পরো, হালকা পোশাক পরো, চুমকি টুমকি এগুলো দিয়ে নয়, একদম হালকা ফুলকা পোশাক পরার চেষ্টা করো। আর একদম ফ্রিভাবে, মানে যেরকম হয় কি একদম নর্মালি থাকার, এরকম এটা চেষ্টা করো। তাহলে দ্বিতীয় পয়েন্ট আমরা কী করতে পারি, কোথাও আমরা বেরোচ্ছি, আমরা অনেক সময় হাই হিলসও পরি বা নর্মাল হিল পরি, এই হিলটাকে পুরোপুরি অ্যাভয়েড করো। জুতোর ক্ষেত্রে হিল পরা যাবে না, হিল পরলে তোমার পা কিন্তু টোয়ের মধ্যে বেশি থাকে, মানে এই টোয়ের মধ্যে বেশি থাকে, ঠিক আছে? তো চাপ বেশি পড়ে এই গোড়ালিতে চাপ পড়লে কিন্তু আমাদের মেরুদণ্ডেও চাপ পড়ে, মেরুদণ্ডেও চাপ পড়ায় আমাদের কিন্তু পিঠের ব্যথা হয়। আর তার থেকেও বড় কথা, কোথাও পড়ে যাওয়ার, পা মুচকে যাওয়ার সম্ভাবনা থাকে, কোথাও পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাহলে জুতো কমফোর্টেবলি পরো, যেমন স্লিপার পরো, এগুলো খুব কমফোর্টেবল, বা কোনো বুট পরো যেটাতে তুমি কনফিডেন্টলি হাঁটতে পারো, ঠিক আছে? এই গেল তোমার 5 নম্বর পয়েন্ট হচ্ছে তোমার মানসিক চাপ থেকে একটু বিরত থাকতে হবে। মানসিক চাপ অনেক সময় অনেক রকমভাবে আসবে, কিন্তু তবুও চেষ্টা করতে হবে কিভাবে মানসিক চাপ থেকে একটু বিরত থাকবো। মানসিক চাপ বিরত থাকলে তোমার ঘুম, তোমার স্ট্রেস, এগুলো সব কিছুই কম হবে। তাই চেষ্টা করবে একটু মানসিকভাবে ঠিক থাকতে। যাদের সাথে আসো তাদেরকে বলবে একটু মানসিক চাপ কম দিতে। যে পয়েন্টটা নিয়ে কথা হলো সেটা হচ্ছে তুমি চিকিৎসকের কাছে কখন যাবে। চিকিৎসকের কাছে যে সময় যাবে সেটা হচ্ছে, প্রথম কারণ হচ্ছে, পয়েন্ট হচ্ছে যদি টয়লেট করার সময় দেখো পিঠে অনুভব করছো ব্যথা, মানে টয়লেট করছো কিন্তু ব্যথাটা একটু পিঠের মধ্যে হচ্ছে, তাহলে কিন্তু চিকিৎসকের কাছে অবশ্যই যাবে। আর দ্বিতীয়ত, যে যন্ত্রণাটা তোমার নর্মালি হয়, মানে এটা তো নর্মালভাবে একটা যন্ত্রণা হতে থাকে, সেই যন্ত্রণা থেকে একটু তীব্র হলো যন্ত্রণাটা, যেটাতে তোমার কষ্ট হচ্ছে বা তুমি সহ্য করতে পারছো না, তাহলে অবশ্যই কিন্তু চিকিৎসকের কাছে যেতে হবে। রেখে থেকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে বলবে না, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আজকের আলোচনা এখান পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো আলোচনায়, অন্য কোনো ভিডিওর মাধ্যমে। ততক্ষণে তোমরা খুব ভালো থাকো, খুব সাবধানে থাকো। যারা নতুন মা হচ্ছ তাদেরকে বলছি অনেক অনেক সাবধানে থাকো। চলো টাটা, আবার আসছি অন্য কোনো ভিডিওতে। টাটা।